প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম 10 মিনিট স্কুলের আরো একটি অ্যাকাউন্টিং ক্লাস নিয়ে। আজকের অ্যাকাউন্টিং ক্লাসের মধ্যে আমরা যে টপিকটা কভার করব সেটা হচ্ছে দুই ঘরা নগদান বই। এই দুই ঘরা নগদান বই তোমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার বইয়ের সেকেন্ড চ্যাপ্টার হিসাবের বইসমূহ এই চ্যাপ্টারের হচ্ছে টপিক। তো চলো আজকের এই টপিকটি শুরু করে দেওয়া যাক। প্রথমে জেনে নিই আমরা দুই ঘরা নগদান বই বলতে মেনলি কি বোঝানো হচ্ছে। নামের মধ্যে রয়েছে দুই ঘরা, অর্থাৎ এখানে দুইটা ঘর নিয়ে কিছু একটা আলোচনা করা হচ্ছে। কিন্তু কিসের দুইটা ঘর? টাকার দুইটা ঘর। সো যেই নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে দুইটি করে টাকার ঘর থাকে, যার একটা হচ্ছে নগদ টাকা এবং অন্যটি হচ্ছে ব্যাংক টাকা, সেই বইকে হচ্ছে আমরা দুই ঘরের নগদান বই বলতে পারি। অর্থাৎ আমরা নগদান বই তৈরি করছি এবং সেই সকল প্রতিষ্ঠানই হচ্ছে দুই ঘরের নগদান বই তৈরি করবে যাদের সাধারণত ব্যাংকের মাধ্যমে লেনদেন ঘটে এবং নগদ লেনদেনও ঘটে। তারা যেই নগদান বই সংরক্ষণ করবে তার নামই হচ্ছে দুই ঘরের নগদান বই। এই ধরনের নগদান বইতে নগদ ও ব্যাংকের হিসাব একসাথে আলাদা কলামে হচ্ছে রাখা হয়। মানে কি করা হয়? আলাদা আলাদা কলাম করে হচ্ছে রাখা হচ্ছে। যখন কিনা নগদ টাকা চলে আসবে সেটাকে হচ্ছে আমরা একদিকে রাখবো, আর যখন কিনা নগদ টাকা চলে যাবে তাই সেটাকে আরেক দিকে রাখবো। নগদ টাকার সাথে আমরা ব্যাংকের জন্য হচ্ছে আলাদা করে একটা ঘর করছি, অর্থাৎ নগদ এবং ব্যাংকের যে প্রাপ্তিগুলো রয়েছে সেটা একদিকে, নগদ এবং ব্যাংকের যে প্রদান বা হ্রাসগুলো সেগুলো হচ্ছে আরেক দিকে। এবং একই সাথে হচ্ছে আমরা নগদ এবং ব্যাংক ব্যালেন্সের পরিমাণ জানতে পারি। এছাড়াও আমাদের প্রত্যেক দিন কি পরিমাণে নগদ ও ব্যাংকের হ্রাস বৃদ্ধি ঘটছে এটাও কিন্তু হচ্ছে আমরা একটা আইডিয়া পেয়ে যাই এই দুই ঘর নগদান বই থেকে। দুই ঘর নগদান বইতে দুইটি হিসাব জড়িত থাকে, একটা নগদান হিসাব, অন্যটি হচ্ছে ব্যাংক হিসাব। তো দুই ঘর নগদান বইয়ের ক্ষেত্রে আমাদের ছকটা কেমন হয়? প্রথমত হচ্ছে উপরে আমরা লিখবো প্রতিষ্ঠানের নাম, এরপর আমরা নিচে লিখবো দুই ঘরা নগদান বই। আমাদের এখানে দুটো অংশ হবে, একটা ডেবিট অংশ এবং অন্যটা হচ্ছে ক্রেডিট অংশ। যদি আমাদের ব্যবসায় নগদ অর্থ এবং ব্যাংকের অর্থ বেড়ে যায় তখন সেটাকে হচ্ছে আমরা ডেবিট পাশে নিয়ে আসি। আবার যদি আমাদের ব্যবসায় নগদ অর্থ ও ব্যাংকের অর্থ হ্রাস পেয়ে যায় তখন সেটাকে আমরা ক্রেডিট পাশে নিয়ে আসি। তো আমাদের ঘরগুলো হবে হচ্ছে এখানে ডেবিট দিকে তারিখ, এরপর বিবরণ লেখা যায়, চাইলে প্রাপ্তিও লেখা যায়, দেন রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। অর্থাৎ এখানে কলাম হচ্ছে 6টা। ঠিক সেম ভাবে ক্রেডিট দিকে কলাম হবে 6টা, তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। মোট এই 12টা কলাম নিয়ে হচ্ছে আমরা দুই ঘটা নগদান বই তৈরি করছি। যখন কোনো লেনদেন সংঘটিত হয় ওই লেনদেনটা যেই তারিখে সংঘটিত হয়েছে সেটা হচ্ছে আমরা তারিখের ঘরগুলো উল্লেখ করে দিই। নগদান হিসাবের উল্টা দিকে যে হিসাবটা রয়েছে তার নামগুলি হচ্ছে আমরা প্রাপ্তি এবং প্রদানের ঘরে উল্লেখ করি। রসিদ নং, ভাউচার নং, এই দুইটা ঘরে আপাতত তোমাদের পরীক্ষার মধ্যে কিছু লেখা দরকার নেই। সাধারণত খতিয়ান পৃষ্ঠা হচ্ছে দেখা যায় খালি থাকে, কিন্তু যদি কোনো কনফ্রেন্টি থাকে সেই কনফ্রেন্টির ক্ষেত্রে গিয়ে হচ্ছে আমরা আবার এই খতিয়ান পৃষ্ঠার ঘরে টাকার অঙ্ক আমরা হচ্ছে কিছু লিখবো। কি লিখবো? সি অথবা ক, এই ওয়ার্ডটা হচ্ছে উল্লেখ করব। কনফ্রেন্টি মানে হচ্ছে যে সকল লেনদেনের দ্বারা ব্যাংক এবং নগদ উভয়ই হচ্ছে পরিবর্তিত হয় এবং দুইটা সেম পক্ষে না বরং বিপরীত পক্ষে থাকে, অর্থাৎ একটা ডেবিট পক্ষে আর একটা ক্রেডিট পক্ষে, তখন সেই টাইপের লেনদেনগুলোকে বলতে পারি হচ্ছে আমরা কনফ্রেন্টি। যেমন ব্যাংকে হচ্ছে অর্থ জমা দেওয়া হলো, এর জাবেদা কি? এর জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই লেনদেনের দ্বারা কিন্তু ব্যাংক হিসাব, নগদান হিসাব দুইটাই প্রভাবিত হচ্ছে। অন্যদিকে একটা রয়েছে ডেবিট দিকে আর একটা ক্রেডিট দিকে, অর্থাৎ দুইটা সেম সাইডে থাকলে যদি নগদ এবং ব্যাংক দুটি ডেবিট দিকে, নগদ ও ব্যাংক দুটি ক্রেডিট দিকে, তখন সেটাকে আমরা কনফ্রেন্টি বলতে পারি না। কনফ্রেন্টি হওয়ার জন্য নগদান হিসাব, ব্যাংক হিসাব দুটোই প্রভাবিত হবে এবং দুইটা বিপরীত দিকে থাকবে, একটা ডেবিট দিকে হলে আর একটা ক্রেডিট দিকে থাকবে। ওই সকল ক্ষেত্রে যখন কিনা কনফ্রেন্টি নিয়ে কাজ করি তখন কনফ্রেন্টি যে আমরা হিসাবটা লিখলাম তার পাশে আমাদেরকে ক অথবা সি এই জিনিসটা হচ্ছে উল্লেখ করতে হবে। এর দ্বারা বোঝানো হয় এটা একটা কনফ্রেন্টি অথবা বিপরীত দাখিলা। তো এবার হচ্ছে আমরা ম্যাথে চলে যাই। আমাদের ম্যাথটা করলেই হচ্ছে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া চলে আসবে যে আমাদের ম্যাথটা আসলে কিভাবে করে করতে হয়। প্রথমত এখানে বলা আছে এপ্রিলের 1 তারিখে 2017 সাল প্রারম্ভিক নগদ তহবিল এবং ব্যাংক জমার উদ্বৃত্ত যথাক্রমে 20,000 টাকা ও 80,000 টাকা। যদি কিছু বলা না হয়
তখন সাধারণভাবে হচ্ছে আমরা ডেবিট ব্যালেন্স ধরেই আমাদের ম্যাথগুলো করি। নগদে তো ডেবিট ব্যালেন্স হবেই, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে ডেবিট ব্যালেন্সও হওয়া পসিবল, ক্রেডিট ব্যালেন্সও হওয়া পসিবল। তো যদি কিছু উল্লেখ করা না হয়, সাধারণত ডেবিট ব্যালেন্স ধরে হচ্ছে আমরা আমাদের ম্যাথটা করি। তো আমরা যে কাজটা করব, প্রারম্ভিক হাতে নগদ এবং ব্যাংক জমার উদ্বৃত্ত দুটাকে ডেবিট দিকে নিয়ে আসবো এবং লিখবো হচ্ছে আমরা ব্যালেন্স বিডি লিখবো। তো তারিখ হবে এখানে আমাদের, খেয়াল করে দেখো 2017 এপ্রিল 1, এখানে লিখবো হচ্ছে আমরা ব্যালেন্স বিডি। দেন নগদ টাকার ঘরে বসবে 20,000 টাকা, আর ব্যাংক টাকার ঘরে বসবে হচ্ছে আমাদের এখানে 80,000 টাকা বসবে। আর পর লেনদেন এখানে বলা হচ্ছে এপ্রিলের 5 তারিখে নগদে পণ্য ক্রয় 4,000 টাকা এবং নগদে পণ্য বিক্রয় 12,000 টাকা। সো নগদে পণ্য ক্রয়ের ফলে কি আমাদের নগদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? অবশ্যই হ্রাস পেয়েছে। তো এই নগদে পণ্য ক্রয় এটাকে হচ্ছে আমরা ক্রেডিট দিকে নিয়ে আসবো। অন্যদিকে নগদে যে পণ্য বিক্রি করা হয়েছে এর ফলে নগদটা কিন্তু বৃদ্ধি পেয়ে গিয়েছে, এইটাকে আমরা নিয়ে আসবো আবার ডেবিট দিকে। সো ডেবিট দিকে আমরা কি লিখবো? ডেবিট দিকে লিখবো এপ্রিলের 5, নগদে পণ্য বিক্রয় জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। সো নগদান হিসাবের উল্টা দিকে কোন হিসাব রয়েছে? বিক্রয় হিসাব। এই বিক্রয় হিসাবটা হচ্ছে আমরা ডেবিট দিকে প্রাপ্তির ঘরে উল্লেখ করে দেব। কি লিখবো আমরা? আমরা লিখবো হচ্ছে এখানের মধ্যে, যেহেতু বিক্রি করেছি আমরা, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাবকে এপ্রিলের 5 তারিখ নামে আমরা ডেবিট দিকে নিয়ে আসবো। এপ্রিলের 5 বিক্রয় হিসাব। আর এই ক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমরা কোন ঘরে টাকা বসাচ্ছি, নগদের ঘরে না ব্যাংকের ঘরে। চেকের মাধ্যমে লেনদেন ঘটলে তখন ব্যাংকের ঘরে বসাবো, আর নগদের মাধ্যমে লেনদেন ঘটলে নগদের ঘরে বসাবো। তাহলে এখানে লিখবো হচ্ছে আমরা 12,000 টাকা, এটা নগদের ঘরে বসবে। এরপর এপ্রিলের 13 তারিখ আমাদের, এই 7 তারিখ ছিল এখানের মধ্যে, 7 তারিখে গিয়ে বলা হচ্ছে আসবাবপত্র ক্রয় করা হয়েছে 20,000 টাকা এবং এর জন্য আমরা 10,000 টাকা হচ্ছে নগদে দিয়েছি এবং বাকি 10,000 টাকা চেকে দিয়েছি। তো এই যে আসবাবপত্র যে হচ্ছে ক্রয় করেছি এর জাবেদা হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু নগদ এবং ব্যাংক দুটোই হ্রাস পাচ্ছে, অর্থাৎ এটা ক্রেডিট দিকে যাবে। আমরা ক্রেডিট দিকে লিখবো 2017 এপ্রিলের 7। এরপর হচ্ছে আমরা আমাদের ক্রয় হিসাব তো বলতে ভুলে গিয়েছিলাম, আমরা যে পণ্য এখানে ক্রয় করেছি, নগদে পণ্য ক্রয় করেছি, এটাই কিন্তু হচ্ছে আমরা ক্রেডিট দিকে অবশ্যই নিয়ে আসবো। তো আমরা কি লিখবো? নগদের উল্টা দিকে যেহেতু ক্রয় হিসাব রয়েছে, সো ক্রয় হিসাবকে হচ্ছে আমরা বিবরণের ঘরে বা প্রদানের ঘরে লিখে দিব। তারিখ হবে এপ্রিলের 5, আর যেহেতু নগদে আমি পণ্য ক্রয় করেছি টাকাটা বসবে হচ্ছে নগদ ঘরে। এটি এপ্রিলের 5 তারিখ ছিল। আর 7 তারিখ যেহেতু আসবাবপত্র ক্রয় করেছি, 20,000 টাকা আসবাবপত্রের মধ্যে 10,000 টাকা দেওয়া হয়েছে নগদে, বাকি 10,000 টাকা দেওয়া হয়েছে ব্যাংকে। সো নগদের ঘরে বসে 10,000 টাকা আর ব্যাংকের ঘরে বসে 10,000 টাকা। দুইটার জন্য আমরা একটাই মাত্র হচ্ছে হিসাব লিখবো, সেটা হচ্ছে আসবাবপত্র হিসাব। তারিখ হবে হচ্ছে এপ্রিলের 7। এরপর এখানে বলা হচ্ছে ধারে বিক্রি করা হয়েছে 5,000 টাকা। সো নগদ লেনদেন ছাড়া কোনো ধরনের ধারে লেনদেন কিন্তু আমরা এখানে অন্তর্ভুক্ত করি না, আর অনগদ লেনদেন অন্তর্ভুক্ত করি না, যার কারণে গিয়ে ধারে বিক্রয়টা আমাদের এই দুই ঘর নগদান বইয়ের মধ্যে আসবে না। দেন এপ্রিল 10 তারিখে বলা হচ্ছে বেতন 8,800 টাকা নগদে এবং বিমা সেলামি 2,400 টাকা চেকের মাধ্যমে কি করা হয়েছে? পরিশোধ করা হয়েছে। সো যেহেতু এর ফলে নগদ টাকা হচ্ছে কমে গিয়েছে, তো এপ্রিল 10 তারিখে আমরা লিখবো হচ্ছে বেতন। বেতন লিখে নগদের ঘরে বসিয়ে দিব ক্রেডিট দিকে 8,800 টাকা। এপ্রিলের 10 বেতন হিসাব, নগদের ঘরে 8,800 টাকা। অন্যদিকে যেহেতু বিমা সেলামি দেওয়া হয়েছে চেকের মাধ্যমে, ব্যাংকের অর্থ কমে গিয়েছে, তাই এটাকে হচ্ছে আমরা ক্রেডিট দিকে টাকাটা বসিয়ে দিয়ে ব্যাংকের ঘরে কত টাকা? 2,400 টাকা। আর যেহেতু নগদান হিসাবের উল্টা দিকে ছিল বিমা সেলামি, অথবা বিমা সেলামির জন্যই নগদ টাকা চলে গিয়েছে, তাই আমরা লিখে দিব হচ্ছে বিমা সেলামি। এটা হচ্ছে আমরা প্রদানের ঘরে লিখে দিব বিমা সেলামি হিসাব। 10 তারিখের পরে আমাদের 13 তারিখে বলা হচ্ছে মুকলেস ট্রেডার্সের নিকট হতে 16,000 টাকা নগদে পাওয়া গেল। সো হু ইজ দিস মুকলেস ট্রেডার্স? মুকলেসটা অবশ্যই আমার দেয়ানদার ছিল, যে আমাকে আমার টাকা ফেরত দিয়ে দিয়েছে। সো টাকা আসলে এটাকে ডেবিট দিকে নিয়ে আসি, তাই ডেবিট দিকে নিয়ে আসবো। এখানে এপ্রিলের 13 মেনলি ও আমার প্রাপ্য হিসাব বা দেয়ানদার ছিল, এই জন্য প্রাপ্য হিসাব লিখলাম, বাট তার নিচে বা পাশে ব্রেকেট দিয়ে তার নামটি লিখে দেওয়াটা হচ্ছে বেটার। এবং তার থেকে পেয়েছি কত টাকা? আমরা তার থেকে পেয়েছি 16,000 টাকা। এরপর 15 তারিখে বলা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজন বলতে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে। এর জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক আমার ব্যবসায়ের ক্ষেত্রে হচ্ছে ব্যাংকের অর্থ কমে গিয়েছে, সেটাকে আমি ক্রেডিট দিকে নিয়ে আসবো। ক্রেডিট দিকে আমরা লিখবো হচ্ছে উত্তোলন হিসাব, আর 12,000 টাকা বসবে হচ্ছে ক্রেডিট দিকে বসবে ব্যাংকের ঘরে। উত্তোলন হিসাব ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে 12,000 টাকা। তারিখ হচ্ছে এপ্রিলের 15। 18 তারিখে বলা হচ্ছে পুরাতন আসবাবপত্র বিক্রি করে 6,000 টাকা পাওয়া গেল।
সো পুরাতন ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ না, আযাবত বিক্রয়টা হচ্ছে মেন এখানে ইম্পর্টেন্স আমাদের দেওয়া লাগবে, যার জাবেদা হয় নগদান হিসাব ডেবিট আর আযাবত হিসাব ক্রেডিট। যেহেতু নগদ অর্থ বেড়ে গিয়েছে এটাকে আমরা ডেবিট দিকে নিয়ে আসবো। সো আযাবত বিক্রি করার সাথে পাওয়া গেল, ডেবিট দিকে লিখবো হচ্ছে এপ্রিলের 18, তারপর হচ্ছে আযাবত হিসাব 8 টাকা ডেবিট দিকে বসবে, যেহেতু আমি 6,000 টাকা পেয়েছি। কিছু না বললে আমরা সাধারণত ধরে নিই টাকাটা আমরা ক্যাশে পেয়েছি বা নগদে পেয়েছি, এর জন্য কিছু না বলার পরেও সেটাকে হচ্ছে আমরা ডেবিট দিকে নিয়ে গেছি বা প্রাপ্তির দিকে নিয়ে গেছি কিন্তু আমরা। এইবার আসে হচ্ছে আমার কন্ট্রেন্টে একটা ব্যাংকে 4,800 টাকা জমা দেওয়া হলো, এর জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো এই ক্ষেত্রে এই টাইপের লেনদেনগুলা কন্ট্রেন্টগুলোকে আমরা দুই পাশে নিয়ে আসবো। যেমন যেহেতু বলা হচ্ছে আমার ব্যাংকে 4,800 টাকা জমা দেওয়া হলো, ব্যাংকের অর্থ বেড়ে গিয়েছে, তাই ডেবিট দিকে আমি ব্যাংকের ঘরে বসিয়ে দিব 4,800 টাকা। দেখো এপ্রিল 21 আমরা ব্যাংকের ঘরে বসিয়ে দিয়েছি 4,800 টাকা। এই টাকাটাই হচ্ছে আমরা যেটা করব, যেহেতু ব্যাংকের ঘরে টাকাটা বসাইছি আমরা, এর উল্টো দিকে লিখবো হচ্ছে আমরা নগদান হিসাব। অন্যদিকে যেহেতু নগদ টাকা কমে গিয়েছে, আমরা হচ্ছে এখানের মধ্যে এপ্রিল 21 তারিখ লিখে আমরা টাকাটা বসিয়ে দেবো ক্রেডিট দিকে, কারণ নগদ টাকা কমে গিয়েছে, এবং এর বিপরীতে আমরা লিখে দেবো হচ্ছে ব্যাংক হিসাব। তাই নগদ ঘরে টাকা বসলে ব্যাংকের ঘরে টাকা বসলে নগদান হিসাব হবে, আর নগদের ঘরে টাকা বসলে ব্যাংক হিসাব হবে। উল্টা কাজটা করতে হবে আর কি এখানে আমাদের। তারপর আর জিনিস গুরুত্বপূর্ণ, অবশ্যই মাঝখানে হচ্ছে আমরা সি বা হচ্ছে ইংলিশে সি বা ক এই জিনিসটা উল্লেখ করতে হবে, এটা যে হচ্ছে এটা কনফারেন্টই, এটা আমাদের বুঝিয়ে দেওয়া লাগবে। এরপর 21 তারিখের পরে হচ্ছে জীবন বিমা প্রিমিয়াম প্রদান, এটা হচ্ছে এক ধরনের উত্তোলন। সো উত্তোলনের ফলে নগদ টাকা কমে যাচ্ছে, আমরা যেটা করব আমরা হচ্ছে এটাকে ক্রেডিট দিকে নিয়ে আসবো, এবং জীবন বিমা প্রিমিয়াম বা উত্তোলন নামে আমরা হচ্ছে যেহেতু প্রিমিয়ামটা দিয়ে দিয়েছি 9,000 চলে যাচ্ছে, এটা ক্রেডিট দিকে চলে আসে, 9,000 ক্রেডিট দিকে চলে আসবে। এই যে এপ্রিল 24 উত্তোলন হিসাব ক্রেডিট দিকে বসিয়ে দিব হচ্ছে নগদের ঘরে 9,000 টাকা। এরপর আমাদের বলা হচ্ছে 25 তারিখে নিপা অ্যান্ড সন্সের নিকট থেকে 2,800 টাকার একখানি চেক প্রাপ্ত হয়ে তখনই চেকখানি ব্যাংকে জমা দেওয়া হলো। সো যখন কিনা ব্যাংক থেকে চেক পাই আমরা, তখন হচ্ছে আমার ব্যাংকের অর্থ বেড়ে যাচ্ছে। সো এটাকে ব্যাংকে আমি ডেবিট দিকে ব্যাংকে ঘরে বসিয়ে দিব 2,800 টাকা। এপ্রিল 25 প্রাপ্য হিসাব ব্যাংকে ঘরে 2,800 টাকা। এরপর বলা হচ্ছে অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে 3,200 টাকা উত্তোলন, এটা একটা কন্ট্রাইন্টিভ, কারণ ব্যাংকের অর্থ হচ্ছে হ্রাস পেয়েছে, নগদের অর্থ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা যেটা করবো উল্টা কাজটা করবো, যেহেতু নগদের অর্থ হচ্ছে এখানে বৃদ্ধি পেয়েছে, আমরা ডেবিট দিকে নগদের ঘরে টাকাটা বসিয়ে দিব, আর নগদের উল্টো দিকে লিখবো ব্যাংক হিসাব। অন্যদিকে এই সেম 28 তারিখেই আমরা এই টাকাটা হচ্ছে বসিয়ে দিয়েছি কোথায় দেখো তো, আমরা যখন কিনা ব্যাংকের টাকাটা এখানে নগদের ঘরে বসিয়ে দিলাম না, এতে বলা হয়েছে যে অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। ব্যাংকের অর্থ কি হয়ে গেছে, ব্যাংক থেকে টাকা তুলে যাওয়ার কারণে ব্যাংকের অর্থ কমে গিয়েছে। ব্যাংকের অর্থ কমে যাওয়ার কারণে আমরা হচ্ছে এটাকে ক্রেডিট দিকে বসাবো, আর ব্যাংক যেহেতু বসছে ব্যাংকের ঘরে টাকা বসছে, এর উল্টো হিসাবটা অর্থাৎ নগদ হিসাবটা হচ্ছে আমাদের 28 তারিখে আসবে। দেন সবার লাস্টে গিয়ে বলা হচ্ছে ব্যাংক উদ্বৃত্ত টাকা নগদে উত্তোলন করা হলো। সো এখানে ব্যাংক ব্যালেন্স যোগ করবো, এখানে ব্যাংক ব্যালেন্স যোগ করবো। যেহেতু বলা হয়েছে ব্যাংকের উদ্বৃত্ত টাকা নগদ উত্তোলন করা হলো, তার মানে আমার ব্যাংকের মধ্যে আগে দুই পাশ বের করতে পারতো কত, ওই পরিমাণ টাকা হচ্ছে ব্যাংক থেকে তুললে আমরা যে কাজ করি সেম কাজ করব, তাহলে ব্যাংকের অর্থ কমে যাবে আর নগদ অর্থ মানে আমার বেড়ে যাবে ব্যবসার জন্য আর কি। সো নগদ অর্থ বেড়ে যাওয়ায় ডেবিট দিকে আসবে, আর উল্টো দিকে ব্যাংক হিসাব লিখবো, আর এখানে আমরা নগদের ব্যাংকের টাকা বসে উল্টো দিকে নগদ হিসাব লিখবো আর কি। সো এটা তো করলাম আমরা, তারপরে যে কাজটা করতে হবে আমরা এবার হচ্ছে দুই দিক হচ্ছে যোগ বিয়োগ করবো। দুই দিক যোগ বিয়োগ করে যেদিকে কম সেদিকে আমরা লিখে দিব হচ্ছে ব্যালেন্স সিরি, আর এই ব্যালেন্স সিরি পরবর্তীতে গিয়ে পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হিসেবে আসবে। এখানে 80,600 টাকা আর এখানে হচ্ছে 80,600 টাকা। এভাবে করেই হচ্ছে মিলিয়ে আমরা একটা 2 ঘর নগদান বই তৈরি করতে পারি। তো আশা করছি তোমাদের এই 2 ঘর নগদান বই সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া চলে আসছে, অ্যান্ড পরীক্ষার মধ্যে তোমরা একদম কোনো ধরনের ভুল করা ছাড়াই তোমরা হচ্ছে এই পুরো ম্যাথটা করতে পারবা। তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী দিনগুলোতে। ধন্যবাদ সবাইকে।